নিয়ে আজকে একটু কথা বলবো। আর্টিকেলটা আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে প্রায় ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি, আমি একটি আপেল খাই, আই ইট অ্যান আপেল। আমি একটি ডিম খাই, আই ইট অ্যান এগ। আমি একটি আম খাই, আই ইট এ ম্যাঙ্গো। তাহলে দেখেন এখানে কি ব্যবহার করা হচ্ছে। এখানে কখনো এ ব্যবহার করছি, কখনো অ্যান ব্যবহার করছি, আবার কখনো দি ব্যবহার করা হয়। তো কোথায় আমরা এ ব্যবহার করব? পাখিটি, দ্য বার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে, হ্যাঁ, দ্য ফার্মার্স, দ্য টিচার্স, আমরা এই ব্যবহারগুলো করে থাকি। তো আমরা এই ব্যবহারটা কিন্তু সঠিকভাবে যদি না জানি কোথায় কোনটা ব্যবহার করতে হবে, যেমন আমরা জেনারেলি একটা জিনিস বিষয় দেখেছি, সেটা হচ্ছে সাধারণ নিয়মে ভাওয়েল সাউন্ড থাকলে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ড থাকলে সেখানে এ বসে। তো আসসালামু আলাইকুম শিলা আপা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, বিলকিস আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আই এম অলসো ফাইন, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ। হোয়ার ইজ রুমা আপা? শি হ্যাজেন্ট জয়েন্ট দ্য ক্লাস জাস্ট। ওকে, থ্যাংক ইউ। তো এখানে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে আমরা আর্টিকেল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তাই না? আর্টিকেল এ এন দি কে আমরা জানি স্বাভাবিকভাবে আর্টিকেল বলা হয়। তো আমরা আর্টিকেলের ব্যবহারটা একটু আজকে দেখব, যে আর্টিকেলটা আমাদের কেন কাজে লাগে, কিভাবে কাজে, প্রেপোজিশনটাও সঙ্গে সঙ্গে দেখব। তো আমরা এখন একটু শুরু করছি, জাস্ট ওয়েট এ বিট। আর্টিকেল। ওকে, জাস্ট ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট। ওকে, থ্যাংক ইউ। দেখেন বলা হচ্ছে যে আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদে আশ্রিত হয়ে এরা নির্দেশ করবে। কিসের নির্দেশ করবে? যে ওই সংখ্যাটি এক নাকি একের অধিক। আর্টিকেল যার বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা শব্দ, পদাশ্রিত শব্দ। আরেকটু ভেঙে বলা যায় পদে পদে বা পার্টস অফ স্পিচ এর মাঝে আশ্রয় নেওয়া শব্দ। কি বলেছি? পদে পদে অথবা পার্টস অফ স্পিচের ভিতরে বা এর মধ্যে, মাঝখানে আশ্রয় নেওয়া যে শব্দ, তাকে আমরা আর্টিকেল বলি। আচ্ছা, কথাটা সবাই শুনতে পারছেন ভালোভাবে? ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম আপা। স্নেহারা আপা জয়েন করলো আবার চলে গেল। আচ্ছা, যাই হোক, তো বলা হচ্ছে যে এ এন দি, আমরা সবাই জানি এটা, তারপর আমি আমাদের যে অজানা জায়গাগুলো সেগুলো দেখাবো। আর্টিকেল কম বেশি আমরা স্টুডেন্ট লাইফে পড়েছি, এখনো পড়ি। তো আমাদের সমস্যাটা কোথায় হয় সেটাই দেখাবো। আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ, এটা আমরা অনেকেই জানতাম না। আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাজেক্টিভ। কেন বলা হচ্ছে? কারণ অ্যাজেক্টিভের সংজ্ঞার ভিতরে আমরা পড়েছিলাম নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো এখানে আমি যদি বলি আমার কাছে 10টি কলম আছে, এখানে কলমটা হচ্ছে নাউন, এটা বিশেষ্য পদ। তো এখানে একটা সংখ্যা উল্লেখ করে দিয়েছি, কয়টা কলম আছে? আমার কাছে 10টা কলম আছে। তো দেখেন এইটা 10, কিন্তু এই যে টেনের নিচে দাগ দেওয়া থাকলো, আপনাকে বলা হলো যে যেমন আমাদের কারক নির্বাচন করতে বলা হয়, সন্ধি বাংলা ব্যাকরণে থাকতো যে এটি কোন কারক, তলে নিচে দাগ দেওয়া থাকতো পরীক্ষার হলে। তো এখানে 10, এই সংখ্যাটার নিচে দাগ দেওয়া, বলা হল। হুম। ওকে, আসসালামু আলাইকুম আপা, হাউ আর ইউ? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ইটস নট প্রবলেম। ওকে, অনলি ইউ হ্যাভ লেট ফর 8 মিনিটস। সমস্যা নেই, কেবল আমি শুরু করেছি ক্লাসটা। ওকে, আচ্ছা, নো নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। It was 2 days audit. Okay. Have you completed your audit?
অর ইজ, ওকে, থ্যাংক ইউ। তো দেখেন এখানে কি বলা হচ্ছিল যে আর্টিকেলটা কিন্তু অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? ওই যে বলেছি আমার কাছে 10টি কলম আছে, এখানে কলমের সংখ্যা উল্লেখ করে দিয়েছি, এজন্য বলা হচ্ছে আর্টিকেলকে অ্যাজেক্টিভ। অর্থাৎ অ্যাজেক্টিভ কিন্তু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করে। তো আমার কাছে কয়টি কলম আছে, এখানে সংখ্যা প্রকাশ করে দিয়েছে যে আমার কাছে 10টি কলম আছে। তো এই জন্য বলা হচ্ছে আর্টিকেল কিন্তু অ্যাজেক্টিভ, কেননা অ্যাজেক্টিভ যেমন নাউনের আগে বসে, তেমনি আর্টিকেলও নাউনের আগে বসে, নাউনের জন্য এরা বসে। তো আমরা সবাই জানি আর্টিকেল দু প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সবাই এটা আমরা জানি। তো ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, যেমন এ ও এন, এ এবং এন এই দুইটা হচ্ছে ইনডেফিনিট। যদি বলা হয় আমাকে একটি কলম দিন, তো এখানে আমি কাউকে বললাম যে আমাকে একটি কলম দিন, কোন রঙের কলম, কোন কোম্পানির কলম, কোন দেশের কলম আমি উল্লেখ করিনি, জাস্ট যে কোনো একটা কলম চেয়েছি, লাল কালির কলমও দিলে হবে, কালো কালিও। এই জন্য এটাকে অনির্দিষ্ট বলা হয়, এ এবং এন। আর ডেফিনিট আর্টিকেল কেমন, দি, নির্দিষ্ট করে বুঝাবে। হুম বলা হচ্ছে যে দি রাইস অব দিনাজপুর, দিনাজপুরের চাউল, এখানে দিনাজপুর জেলাটাকে আমি উল্লেখ করে দিয়েছি। হুম দি টিচার হু কেম হেয়ার ইজ মাই ফাদার, যে শিক্ষক এখানে এসেছিল সে আমার পিতা। তাহলে এইভাবে যখন নির্দিষ্ট ডেফিনিট করে বলবে তখন দি এর ব্যবহার করা হবে। আমি কিন্তু আর্টিকেলের ক্লাস আগে নেইনি, আজকে প্রথম নিচ্ছি, সবাই একটু ভালোভাবে আমরা খেয়াল করব। তো বলা হচ্ছে অরিজিন অফ আর্টিকেল, অরিজিন মানে হচ্ছে উৎপত্তি, আর্টিকেলের উৎপত্তি কোথা থেকে। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ দেখেন কোথা থেকে এসেছে, খুব বিশদ আলোচনা এখানে, খুব গুরুত্বপূর্ণ। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ অথবা এন, ও এন ই, ওয়ান মানে হচ্ছে একটি, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ অথবা এন। আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ শব্দের অর্থ হচ্ছে নির্দেশক বাচক, ডিমনস্ট্রেট মানে নির্দেশ করা। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ। আর্টিকেলে আমরা প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনরা হচ্ছে 8 ভাই। তো এর ভিতরে একটা ভাইয়ের নাম হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র 4টা, খুব খুব সহজে মনে রাখবো আমরা, দিস, দ্যাট, দিজ ও দোজ। এই 4টা, দিস, দ্যাট, দিস, দোজ। হ্যাঁ, দিস দ্যাট মানে হচ্ছে, দিস মানে হচ্ছে এইটি, আর দ্যাট মানে হচ্ছে ওইটি, সিঙ্গুলার যখন বুঝাবে। আর যখন প্লুরাল হবে তখন দিজ এবং দোজ, দিজ মানে হচ্ছে এইগুলি, আর দোজ মানে হচ্ছে ওইগুলি, প্লুরাল হবে। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল এ এন এর মূল কথা, শুধুমাত্র গণনা করা যায় বা অন্য কোথাও সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। কাউন্টেবল মানে হচ্ছে যা গণনা করা যায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এ বা অ্যান দ্বারা অনির্দিষ্ট করে কোনো একটিকে অল অফ বোঝায়, অল অফ মানে সকল কিছু, সব কিছু। এ বয়, এখানে অনির্দিষ্ট করে যে কোনো একটি বালককে বোঝানো হয়েছে। আমি বললাম কি যে এ বয় পৃথিবীর যে কোনো বালককে বোঝাতে পারে, এ বয় অর্থ হচ্ছে একটি বালক। অ্যান আপেল, একটি নির্দিষ্ট মানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে আপেল, এটা কি বাংলাদেশি আপেল বা ভারতের কাশ্মীরির আপেল, না চায়না আপেল, না অন্য কোনো দেশের আপেল। তো এখানে অ্যান বসবে। এ সিঙ্গার, অনির্দিষ্ট করে, এই জন্য এ সিঙ্গার। অ্যান অনেস্ট ম্যান, পৃথিবীতে অনেক সৎ লোক রয়েছে, তার ভিতরে যে কোনো একজনকে বলছি অ্যান অনেস্ট ম্যান, সৎ মানুষ। আচ্ছা, এরপর দেখেন বয়, আপেল সিঙ্গুলার, ম্যান, এই নাউনগুলা কাউন্টেবল সিঙ্গুলার হওয়ায় এদের পূর্বে এ বা অ্যান বসানো সম্ভব হয়েছে। কিন্তু আমি যদি বলতাম বয়েজ, আপেলস, সিঙ্গার্স, মেন, এগুলো সব প্লুরাল, এগুলো প্লুরাল শব্দগুলোর পূর্বে কোনোভাবেই এ বা অ্যান বসানো যেত না। এ বয়েস কখনো বলা যায় না, অ্যান বয়েস কখনো বলা যায় না। তো সিঙ্গুলার আর্টিকেল, সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল এ বা অ্যান বসবে। নেক্সট, ডেফিনিট আর্টিকেল দি এর মূল কথাটা আমরা একটু দেখব। ডেফিনিট আর্টিকেল দি নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হয় টি টা খানাখানি। আমরা মনে রাখবো দি এর বাংলা অর্থ হচ্ছে টি টা খানাখানি। দেখেন আজকে একজন ফোন দিয়ে বলেছে যে স্যার, আপনার কাছে পড়ে আমি আমার পরিবারের বা আমার
বাড়িতে গ্রামে গ্রাম অঞ্চলে বাড়ি, তো বললো যে আমার গ্রামের দিকে আমি কয়েকজন 3, 4, 5-এর বাচ্চাদেরকে আমি ইংরেজি প্রাইভেট পড়ানো শুরু করেছি, আপনি যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই। তো শুনে আসলে অনেকটা ভালো লাগলো। তো আমি কথাটা কোন প্রসঙ্গে বলছি, কথাটা হচ্ছে এই যে আর্টিকেলের চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি, এটা আপনার না শুধু, এখানে যদি কারো ফ্যামিলিতে পড়ানোর মতো কেউ থেকে থাকে, ছেলে মেয়ে বা নাতি নাতনি বা অন্য কেউ থেকে থাকে, আপনি আর্টিকেল যদি ভালো করে আমার কাছ থেকে বুঝতে পারেন, আপনি তাদেরকে পড়াতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা জমি কেনার মতো, আপনি একটা একখণ্ড ঢাকা একখণ্ড জমি কিনে রাখবেন আজকে 50 লক্ষ টাকা দিয়ে, দেখবেন 2 বছর পরে ওটার দাম আরো 10 লক্ষ টাকা বেড়ে গিয়েছে। ভাষাটা শেখা ঠিক তাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি পড়াই, সোহাগ স্যার। তো আসলে বর্তমান বিশ্বে ল্যাঙ্গুয়েজটার অনেক মূল্য। এইটা কিন্তু আরো, আমি যদি একটু ব্যাকে ফিরে যাই 30 বছর আগে, কিন্তু 20 বছর আগে এতটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ তখন মানুষ এক জায়গায় বসে থাকতো। কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগ, এখানে হোসনে আর আপা রয়েছে, শিলা আপা রয়েছে, তাদের ছেলেমেয়েরা বাহিরের কান্ট্রিতে সেটেল, কেউ পড়াশোনা করছে। কিভাবে সম্ভব? এটা অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দে নো দিস ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল। কারণ ল্যাঙ্গুয়েজটা তারা ভালো জানে, যার জন্য তারা কানাডা, তারা কোরিয়া, তারা হংকং, তারা আমেরিকাতে যেতে পারছে, সেখানে পড়াশোনা করতে পারছে, সেখানে জব করতে পারছে। অ্যাম আই রাইট? তো এই জন্য বলছি যে ল্যাঙ্গুয়েজটা আমরা সবাই খুব ভালোভাবে শিখব। এটা, ল্যাঙ্গুয়েজটা শেখা মানে একটা সম্পদ অর্জন করা। তো বলা হচ্ছে নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হয় টিটা, খানাখানি ইত্যাদি। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল বা সিঙ্গুলার প্লুরাল, যে কোনো নাউনের পূর্বেই দি ব্যবহৃত হতে পারে, যে কোনো জায়গায় দি ব্যবহৃত হতে পারে। এটা আমরা একটু দেখি। বলা হচ্ছে দি বয়, বালকটি। আবার যদি বলি দি বয়েজ, তখন হবে বালকগুলো। হুম। দি আপেল, আপেলটি। আবার দি আপেলস, আপেলগুলো। দি সিঙ্গার, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি। আর্টিকেলের মূল আলোচনা শুরুর পূর্বে আর্টিকেল সংক্রান্ত 3টি শর্টকাট দেখতে হবে। বলছে যে আর্টিকেল প্লাস নাউন, যেমন এ পেন, আর্টিকেল রয়েছে এ, আর নাউন হচ্ছে পেন, ইকুয়াল টু এ পেন। আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, যেমন এ কালারফুল পেন, কালারফুলটা হচ্ছে অ্যাজেক্টিভ, কালারফুলের বাংলা হচ্ছে রঙিন। হুম। এ কালারফুল পেন। দেখেন এখানে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, আমি যে শব্দটা এখানে লিখেছি এ কালারফুল, জাস্ট ওয়েট, একটু ছোট করি। আচ্ছা, এ কালারফুল পেন। তো তথ্যটা দিতে চাচ্ছি এইভাবে, মনে রাখবেন, আমরা অনেক সময় আর্টিকেলটা খুঁজে বের করতে পারি না, কিন্তু দেখা গিয়েছে যে, সরি আর্টিকেল না, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে সর্বদা একটা নাউন বসানো যায়, একটা নাউন খাটে। যেমন কালারফুল, কালারফুল মানে রঙিন, রঙিন কি, রঙিন পেন, রঙিন জামা কাপড়, রঙিন দেওয়াল। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি আপনি অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে না পারেন, তাহলে ওর উপরে ওর পরবর্তীতে একটা নাউন বসিয়ে দেখবেন, যদি নাউন খাটে, নাউন বসানো যায়, তাহলে মনে করবেন বাম পাশের এই শব্দটা অ্যাডজেক্টিভ। যেমন কালারফুল পেন, পেনটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্ব পাশে বাম পাশে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে বলছি যে অ্যাডজেক্টিভ, সরি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এই কালারফুল পেন, আমার প্রথমে কি ছিল, আর্টিকেল প্লাস নাউন, পরে কি হলো, আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে, মধ্যেখানে একটা অ্যাডজেক্টিভ বসালাম। এরপর হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। যেমন এ ভেরি কালারফুল পেন, হ্যাঁ, অর্থাৎ খুব রঙিন একটা কলম, ভেরি মানে হচ্ছে খুব, তো এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, আমি আবার একটু আপনাদের পার্টস অফ স্পিচের দিকে ফিরে আসবো, কারণ আমাদের পার্টস অফ স্পিচটা অনেকদিন আগে শিখেছিলাম, আবার এটা শিখবো। ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান, কোথায় কোথায় ইনডেফিনিট আর্টিকেল বসে। যদিও আমরা জানি ভাওয়েল হলে অ্যান বসে আর কনসোনান্ট হলে এ বসে, এটা হচ্ছে সর্বজন বিদিত, আমরা জানি, সবাই জানি। তবে এই নিয়মটি পূর্ণাঙ্গ সঠিক নিয়ম নয়। পরিপূর্ণ নিয়ম জানতে গেলে শুধু ভাওয়েল চিনলেই হবে না, ভাওয়েল সাউন্ড এর উচ্চারণ জানতে হবে। কি জানবো আমরা? ভাওয়েল সাউন্ডের উচ্চারণ জানবো। আচ্ছা, যেমন 5টি ভাওয়েল লেটার আমরা সবাই জানি, এ, ই, আই, ও, ইউ। তো ভাওয়েলের উচ্চারণগুলো একটু দেখি, যেমন এ, এটাকে আমরা এই বলবো, এটাকে আমরা কিন্তু অ্যা বলা যায়, অ্যা, এই জপলা আকার অ্যা। আরেকটা হচ্ছে রস্বইকার, আরেকটা হচ্ছে অ, আরেকটা হচ্ছে আ। এই 5টি সাউন্ড যেখানে হবে তার পূর্বে অ্যান বসাতে হবে। এমনকি কনসোন্যান্ট হলেও এই 5টির মতো কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি শুরুতে থাকে, সেখানেও অ্যান হয়।
কি হলো? অর্থাৎ আপনাকে কনসোনেন্ট সাউন্ড রয়েছে কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যান বসাতে হবে। আবার ভাওয়েল লেটার হলেও তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, তাহলে সেখানে কিন্তু এ বসানো যায়। মানে ব্যাপারটা এমন না যে ভাওয়েল হলেই অ্যান বসাবো, আবার কনসোনেন্ট হলেই এ বসাবো এমনটি না, হ্যাঁ। ব্যতিক্রম হবে। আমরা সেই ব্যতিক্রম রুলগুলো দেখব। যেমন অ্যাপল, আমরা আপেল বলি না, এর সঠিক উচ্চারণটা হবে অ্যাপল। দেখবেন অ্যাপলের ল্যাপটপ রয়েছে, অ্যাপলের আইফোন রয়েছে, অ্যাপল কোম্পানির অনেক কিছু রয়েছে। তো এটা কিন্তু আমরা আপেল উচ্চারণ করি, এটা আমাদের গ্রাম্যভাবে কিন্তু আপেল বলা হয়, এটা অ্যাপল বলতে হবে। রুমা আপা, হাউ আর ইউ? ক্লাসের ভিতরে একটু আপনাকে কুশল বিনিময় করি, ভালো আছেন? ফাইন স্যার। আর ইউ? মর্নিং স্যার। ইয়েস, আই এম ফাইন। আর ইউ ফুললি ফাইন, ফুললি ওয়েল? স্যার, স্যার, এজন্য আমি প্রশ্ন করি। গতকালকে রাতেও আমার, মানে আমি 1-2 ঘন্টা ঘুমাইছি, এর বেশি না। আচ্ছা। এই ঘুম ছাড়া এমনি আগের থেকে তো স্যার অনেক রিকভারি করছি আলহামদুলিল্লাহ, অনেক। কিন্তু স্যার ঘুমটা আমার একটু পরিপূর্ণ হলেই মনে হলো যে আমার আর কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকে না, আচ্ছা ঠিক আছে, আমি আশা করি এটা ঠিক হয়ে যাবেন দ্রুত। বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে বলা হচ্ছে অ্যাপল, আমরা কিন্তু এটা উচ্চারণটা করব হচ্ছে অ্যাপল। আমরা যদি আপেল বলি, তাহলে আমরা পরবর্তীতে একটা সময় গিয়ে কিন্তু এটা ভুল করে বসবো। কারণ এটা অ্যাপেল বললে এর সঠিক উচ্চারণ হবে এবং এখানে সাউন্ডটা আসবে হচ্ছে অ্যান। অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান অরেঞ্জ, আর অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখেন অনেস্ট লিখতে গেলে এইস রয়েছে, তা সত্ত্বেও আমরা অ্যান দিচ্ছি, কারণ এই এইচ এর উচ্চারণ হ না হয়ে, অর্থাৎ এই হটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের একটা সাউন্ড, ক খ গ ঘ, ওর ভিতরে শেষের দিকে রয়েছে হ। তো এটা হ না হয়েও দেখেন একটা স্বরবর্ণের একটা সাউন্ড এসেছে অ। এই ব্যাখ্যাটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। অর্থাৎ এখানে হনেস্ট এটা উচ্চারণ করছি না, উচ্চারণ করছি অনেস্ট। অনেস্ট। এখানে স্বরবর্ণ অ চলে আসছে, দেখেন একটু আগে বলেছি এই যে এই এ এর উচ্চারণ কিন্তু এও হয়, আবার এ হয়, আবার অ হয়। এখানে কিন্তু তো এই যে হ এর উচ্চারণ কিন্তু অ এর মতো, যার অটা হচ্ছে স্বরবর্ণ। আর স্বরবর্ণ মানেই হচ্ছে যেমন ইংরেজিতে 5টা ভাওয়েল আর বাংলায় 11টা স্বরবর্ণ, এরা কিন্তু আপন দুই ভাই। ভাওয়েল মানে যা, স্বরবর্ণ মানে তা, আর কনসোনেন্ট মানে যা, ব্যঞ্জন বর্ণ মানে তা। বিষয়টা কিন্তু বুঝতে হবে। তো এখানে হনেস্ট না বলে আমরা অনেস্ট বলছি। এজন্য যদি বলা হয় তিনি একজন সৎ লোক, হি ইজ এ অনেস্ট ম্যান না বলে আমরা বলবো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। না বুঝলে প্রশ্ন করবেন সবাই, লিপিকা আপা প্রশ্ন করতে হবে। আচ্ছা, তারপর দেখেন এই সেই একই নিয়ম, অ্যান হাওয়ার না বলে অ্যান আওয়ার। আমি আমি আধা ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। ফর অ্যান আওয়ার, হ্যাঁ, এখানে আওয়ার, আওয়ারের আগে অ্যান কেন দিলাম? কারণ হাওয়ার না বলে এইচ থাকা সত্ত্বেও এখানে আওয়ার বলছি, হ্যাঁ। এরপর দেখেন হি ইজ হেয়ার, এইচ ই আই আর, এই হেয়ার। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি, আবার বলছি, এখানে আমরা কি ওই উচ্চারণ হচ্ছে ব্যঞ্জন স্বরবর্ণের জন্য, ওটা কি এই জন্য আমরা এন দিচ্ছি? হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখেন আমি আরেকটু ব্যাখ্যায় যাই। এখানে বলা হচ্ছে যে এই যে এই লাইনটা দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার, এখানে আমি যে অ্যারো চিহ্ন দিচ্ছি, অ্যান অনেস্ট ম্যান। এখানে আমি ব্যাখ্যাটা এভাবে দিতে চাচ্ছি, এই প্রথমে অনেস্ট লিখতে গেলে আমার কি কি লেটার প্রথমে এসেছে? এইচ, এইচ ও এন ই এস টি, অনেস্ট। তো এই এইচটা হচ্ছে কনসোন্যান্টের একটা, 21টা কনসোন্যান্ট, তার ভিতরের একটার নাম হচ্ছে এইচ। কিন্তু এই এইচ কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও এইটার বাংলা উচ্চারণ করতে গেলে এখানে দেখেন স্বরবর্ণ চলে আসে, অ চলে আসে। আর এই স্বরবর্ণ আসার কারণে আপনাকে অ্যান দিতে হচ্ছে, আর কোনো ব্যাখ্যা নাই। অর্থাৎ এখানে ব্যঞ্জন বর্ণ এইচটা কিন্তু হয়, এটা কনসোন্যান্টের একটা সাউন্ড, কিন্তু কনসোন্যান্টের উচ্চারণটা এখানে আসছে না। এখানে বাংলায় স্বরবর্ণের একটা অক্ষর চলে আসছে অ। আর অ মানেই হচ্ছে একটা স্বরবর্ণ। আর ইংরেজিতেও স্বরবর্ণ হচ্ছে এ ই আই ও ইউ। আর আমরা জানি এ ই আই ও ইউ থাকলে সেখানে অ্যান বসে। এই জন্য এখানে এইচ থাকা সত্ত্বেও, যেহেতু এর উচ্চারণ ব্যঞ্জন বর্ণের মতো, আর ইংলিশে যদি বলি তাহলে এটা ভাওয়েল সাউন্ডের মতো, এই জন্য এটা এখানে অ্যান হবে। অর্থাৎ এইচ থাকলেও আমরা এখানে এ দিতে পারছি না, কারণ এখানে অ চলে এসে, অনেস্ট। অনেস্ট, এটা আমরা কেউ হনেস্ট বলি না। এইটা দেখেন হি ইজ, সরি, অ্যান, এইচ ই আই আর, আমরা এটা হেয়ার বলবো না, এটা উচ্চারণ হবে এয়ার। দেখেন বাম পাশে লিখেছি এয়ার। এয়ার শব্দের অর্থ কি জানেন? এটা এয়ার মানে কি, কেউ বলবেন আমাকে? এয়ার শব্দের অর্থ কি?
হ্যাঁ, হ্যাঁ। আর আর কেউ, আর কেউ কিছু বলবেন? হুম, লিপিকা আপা কিছু বলবেন? স্যার কোনটা যেন একটু যদি আবার বলতেন কাইন্ডলি, লেডিস। অবশ্যই নরোত্তম দাস। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন তো? একটু আনমিউট করেন তো। রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? ক্লাস না করলে শেষে কিন্তু টিচারের দোষ হয়, স্যার আপনি পড়ান নাই। আমি কতটা পরিশ্রম করে পড়াই, আমার সঙ্গে যারা রয়েছে দীর্ঘদিন থেকে। হ্যাঁ, দেখাচ্ছি। নরোত্তম দাস, ক্যান ইউ হেয়ার মি? আমাকে কেন আসে নাই? আপনার সমস্যা। আমি তো এখানে সবাই জয়েন করেছি, আমি ঠিক 10টা 1 মিনিটে লিংক দিয়েছি। আপনি এটা ভুল বলছেন। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আজকে ক্লাস শেষে আপনার সঙ্গে কথা আছে। নরোত্তম দাস, আমি এখানে আপনার আমার নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, হোসনে আরা আপা ঠিক বলেছেন। এটা হেয়ার না, এটা উচ্চারণ হবে এয়ার। একটা এয়ার হচ্ছে, দেখেন, একটা এয়ার, AIR, এয়ার মানে বাতাস, সেটা বানানটা হচ্ছে AIR। আর আরেকটা হচ্ছে HEIR। কি বললাম? HEIR, হ্যাঁ। এইটা কিন্তু দেখেন, এটা আমরা এভাবে বলতে পারতাম, এভাবে বললে বেশি ভালো হতো, হেয়ার, হেয়ার। কিন্তু ওই হেয়ার মানে হচ্ছে চুল। কিন্তু এখানে HEIR, এটার উচ্চারণ করব এয়ার, অন্ত্যেষ্ট একার এয়ার। এই এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, যেমন আমি মরে গেলে আমার ছেলে, তার ছেলে, এটা হচ্ছে উত্তরাধিকার। তো বলা হচ্ছে অ্যান এয়ার, এটা আমরা ভুলেও কেউ হেয়ার বলবো না, এটা উচ্চারণ করব। দেখেন, ফাতেমা আপা প্রশ্ন রেখেছিল, সেই প্রশ্নের উত্তর এখানে, যেমন এখানে হেয়ার বলবো না, এখানে এয়ার বললে, এই দেখেন বাংলায় লিখেছি এয়ার, অন্ত্যেষ্ট একার তো এটা হচ্ছে একটা স্বরবর্ণের একটা অক্ষর। অ, আ, ক, খ, সরি, আ রস্বই দীর্ঘই আছে না, স্বরে আ যেটাকে বলি। তো এটা হচ্ছে স্বরবর্ণের একটা অক্ষর। এই জন্য এখানে এইচ থাকা সত্ত্বেও আমি দিতে পারিনি, আমাকে অ্যান দিতে হয়েছে। দেখবেন আমরা এখানে অনেকেই রয়েছি অনার্স কমপ্লিট করেছি, তো আমরা এখানে হনার্স বলবো না, বলবো অনার্স। হুম, যেটাকে আমরা গ্রাজুয়েশন বলি, গ্রাজুয়েট বলি। তো এখানে অ্যান অনার্স পার্সন হবে। আচ্ছা, তারপর দেখেন ইউ। ইউ মানে হচ্ছে ভেড়া, এর স্ত্রীলিঙ্গ ভেড়ি। ইউ মানে হচ্ছে ভেড়ি, হ্যাঁ। তো এখানে দেখেন, এখানে, হ্যাঁ, এখানে কিন্তু এখানে AU হবে। আচ্ছা, আমি এই বিষয়গুলো না দেখে আসল জায়গাটাতে চলে যাই। ও এন এর সাধারণ রুল: অনির্দিষ্ট করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তির প্রথমবার উল্লেখ করলে এর অর্থে এ বা অ্যান বসতে পারে। যেমন আই স এ ল্যাড, ল্যাড মানে বালক। আন্ডার এ বিগ ট্রি, আমি বড় একটা গাছের নিচে একটা ছেলেকে দেখেছিলাম। দে হেল্পড অ্যান অ্যাডাল্ট ম্যান, তারা একটা বয়স্ক মানে পূর্ণ বয়সের একটা লোককে সাহায্য, অ্যান অ্যাডাল্ট হবে, করেছিল, হ্যাঁ, হেল্পড। সংখ্যাবাচক কিছু শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, কাপল ইত্যাদির পূর্বে এ বসে। ইত্যাদির পূর্বে কি বসে? ইত্যাদির পূর্বে কিন্তু এ বসে। এটা আমরা একটু দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখব। হুম, শোনা যাচ্ছে? একটু ইয়ার। আচ্ছা, ওকে। তো বলছি যে সংখ্যাবাচক শব্দের পূর্বে, সংখ্যাবাচক কেমন? ডজন বললে আমরা জানি 12টিতে এক ডজন হয়, 100টায় বলে 100, আর 1000কে বলে থাউজেন্ড। তো বলছে এই শব্দের পূর্বে সারা জীবন এ বসে। যেমন এ ডজন অফ পেন্সিলস হ্যাজ বিন লস্ট, এক ডজন পেন্সিল হারিয়ে গেছে। দেখেন, একটু ভয়েস চেঞ্জের কথাও বলি। বলছে এ ডজন অফ পেন্সিলস হ্যাজ বিন লস্ট। কারা হারিয়ে ফেলেছে? কারোর নাম কিন্তু, কারা হারিয়ে, ইয়েস, কারা হারিয়েছে, কোনো কর্তার নাম এখানে বলিনি। এই জন্য এগুলা হচ্ছে আহ, কি হবে এখানে? এই প্যাসিভ ভয়েস, মানে এখানে যেহেতু কর্তা নেই, কর্তা না থাকলে মনে মনে চিন্তা করবেন এটা প্যাসিভে করতে হবে। ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। দে ইনভাইটেড এ হান্ড্রেড পিপল, দে ইনভাইটেড এ 100 পিপল, তারা 100 লোককে নিমন্ত্রণ করেছিল। বেশ কিছু সংখ্যক বোঝাতে মেনি, এরপরে এ অথবা অ্যান বসানো যায়, প্লাস নাউন সিঙ্গুলার বসে। যেমন বলছে মেনি এ ফ্লাওয়ার্স ইজ স্প্রেডিং বিউটিফুল ফ্র্যাগ্রান্স, অর্থাৎ বেশ কিছু ফুল সুগন্ধ চড়াচ্ছে। মেনি এ ফ্লাওয়ার্স, দেখেন এখানে আপনি যদি এইভাবে দিতেন, মেনি ফ্লাওয়ার্স ইজ স্প্রেডিং, স্প্রেড মানে হচ্ছে বিস্তার করা, হ্যাঁ। আপনি এখানে এটা বাদ দিয়ে যদি এখানে প্লুরাল করতেন মেনি ফ্লাওয়ার্স, তখন এখানে আর, এখানে
এখানে, হ্যাঁ এখানে ইজ হইতো না, এখানে আর হইতো। মেনি ফ্লাওয়ার্স ইজ স্প্রেডিং, ইজ হবে না, এখানে আর। হ্যাঁ, কিন্তু যখন আমি এখানে এ দিয়েছি, মেনি এ ফ্লাওয়ার্স, অর্থাৎ বেশ কিছু ফুল সুগন্ধ ছড়াচ্ছে। নেক্সট রুল বলছে দ্য সেম অথবা দ্য সিমিলার, একই, আ সার্টেইন কোনো এক, অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা অ্যান বসে। যেমন এ ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ বিউটি, অর্থাৎ যে কোনো ফুলই সৌন্দর্যের প্রতীক। এ ফ্লাওয়ার, হুম, হ্যাঁ সৌন্দর্যের প্রতীক। এ ফ্লাওয়ার ইজ সিম্বল, ইজ দ্য সিম্বল অফ বিউটি, এ ফ্লাওয়ার দেওয়া যায়। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, এটা একটা প্রভার্ব ইংরেজি বাক্যে। চোরে চোরে মাসতুতো ভাই, বা সকল চোর একই ধরনের। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার। অপরিচিত ব্যক্তি বসাতে আপনি, অপরিচিত ব্যক্তি বোঝাতে আপনি এ বা অ্যান বসাতে পারেন। অপরিচিত কেমন, এ রানা উইল মেট ইউ সুন, এ রানা উইল মিট ইউ সুন। দেখেন এখানে আমরা জানি এটা হচ্ছে প্রপার নাউন, রানা, তারপরে হোসনে আরা আপা, শিলা আপা, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু এখানে অপরিচিত বোঝাতে বলছে এ রানা উইল মিট ইউ সুন, রানা নামের কোনো একজন ব্যক্তি, রানা নামের কোনো একজন ব্যক্তি আপনার সাথে দেখা করবে। তাহলে এখানে এ রানা দেওয়া যায়, কারণ এই রানা হচ্ছে অপরিচিত। হুম, মনে করেন আপনি অফিসে বসে আছেন, আপনার গেটম্যানকে আমি বললাম যে আপনার ম্যাডামকে বলেন যে রানা নামের একজন দেখা করবে। তো দারোয়ান আপনাকে বলছে যে আপা, রানা নামের একজন আপনার সঙ্গে দেখা করবে, তখন এখানে এ রানা দেওয়া যায়। আচ্ছা, এরপর দেখি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আপাতত এইটুকু রাখছি এখানে। তবে আমি টেন্সের আরও একটু, সরি আর্টিকেলের আরও একটু বিষয় আপনাদেরকে আমি পড়াতে চাচ্ছি। ওই শিটটা এখানে নাই, আমি একটু বাইরে থেকে এনে পড়াচ্ছি, এর বাইরে রয়েছে। আচ্ছা, তো আমি এইটাও পড়াবো, কিন্তু তার আগে আজকে আমি ছোট্ট করে আপনাদের একটু ধারণা দিয়ে শিটটা দিয়ে দিব, সামান্য একটু ধারণা দিব। কারণ আমি দেখেছি কথা বলতে গেলে আমাদের প্রায়ই সমস্যা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহারটা নিয়ে। এটা একটু দেখি, আমি আবার আর্টিকেলে চলে যাচ্ছি। প্রেপোজিশনটা আমরা অনেকেই পারি, কিন্তু সঠিকভাবে এটা পারি না। কেন পারি না? কারণ এই প্রেপোজিশনটার আমরা ব্যবহার করতে পারি না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, দেখবেন খুব ভালো জামা কাপড়, এলাক পোশাক পরিধান করি, তখন আমাদেরকে খুব ভালো দেখা যায়। এই প্রেপোজিশনটাও ঠিক এইরকম, যে এটা ব্যবহার না করলে যে বাক্যটা ভুল হয় তা কিন্তু না। কিন্তু এটা কি হয়, হ্যাঁ এটা সুন্দর হয়। যেমন আমি যদি বলি হি গোজ স্কুল, এটা অবশ্যই একটা রাইট সেন্টেন্স, কেউ কাটতে, হ্যাঁ কেউ কাটতে পারবে না। হি গোজ স্কুল, সেই স্কুলে যায়। কিন্তু দেখবেন যখন আমরা বাইরে যাই, বিশেষ করে আমরা মেয়েরা যদি কানে কানের দুল না পরি, তো আমাদেরকে দেখতে কেমন যেন একটু খোলা খোলা, একটু খালি খালি লাগে। মনে হয় যেন কি একটু বাদ পড়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা একটা কানের দুল পরি, আমরা গলায় একটা স্বর্ণের চেইন পরি, আমরা হাতে আংটি পরি, দেখবেন খুব ভালো দেখা যায়। তো এখানেও কিন্তু অবশ্যই এক কথায় সঠিক বলেছেন আপা, প্রিপোজিশনটা হচ্ছে বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখানে কি বলেছি, হি গোস টু স্কুল, দেখেন বাক্যটা কত সুন্দর শোনাচ্ছে। সে কোথায় যায়? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তাহলে সে কোথায় যায়? স্কুলে। এই টুটা হচ্ছে প্রেপোজিশন। তাই বলা হচ্ছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। দেখবেন অনেক বাড়িতে ছেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে ঘটকের প্রয়োজন হয়। এটা অনেক জায়গায় প্রয়োজন হয়, অনেক জায়গায় হয় না। তো এই ঘটক কি করে? ছেলে এবং মেয়ে দুইটা পরিবারের ভিতরে একটা সম্পর্ক গঠন করে দেয়। সে নিজে কিন্তু বিয়ে করে না, সে কি করে? সম্পর্কটা তৈরি করে দেয়। এখানে হি গোজ টু স্কুল, এই টু বসানোর ফলে স্কুল এবং গোজ এবং হি, এই তিনটা ওয়ার্ডের ভিতরে একটা সুসম্পর্ক গড়ে দিয়েছে টু। কিভাবে? সে কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে সে যায় স্কুলে, এই প্রত্যেকের ভিতরে একটা সুন্দর সম্পর্ক এনে স্থাপন করেছে টু। এই জন্য এই টুটা হচ্ছে এখানে প্রেপোজিশন। উই লিভ অন রাইস, লিভ অন মানে হচ্ছে খেয়ে বাঁচা। উই লিভ অন রাইস, এটার অর্থ হচ্ছে আমরা ভাত খেয়ে বাঁচি। আই কাম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে এসেছি। তাহলে এখানে এই যে ফ্রম, ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন। বলা হচ্ছে উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, এই অর তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং এগুলা হচ্ছে প্রেপোজিশন।
এইবার আমরা দেখব প্রেপোজিশনস ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে যেমন আমরা অজানা শব্দ খুঁজে পাই, এখানেও প্রেপোজিশন, যতগুলা প্রেপোজিশন রয়েছে এই শীটের ভিতরে সব কিছুই আমি ইনক্লুড করেছি, এর বাইরে আর কোনো প্রেপোজিশন হওয়া প্রায় অসম্ভব। তো এখন এইগুলো আমরা একটু পড়ব। টু হচ্ছে নির্দিষ্ট দিকে বা প্রতি বা পর্যন্ত বোঝাতে, এখান থেকে শিলা আপা একটু পড়বেন প্রেপোজিশনস ডিকশনারি। হুম। হুম। অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে। এক এক হলো যে স্থান বা সময় বোঝাতে, নির্দিষ্ট সময়ের পূর্বে। দিন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। অ্যাবাউট সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে। আমার দুই অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে। এগেনিস্ট কোথায় বসে? এখানে যেটা বিরুদ্ধে, স্যার এখানে দেখা যাচ্ছে না, একটা আচ্ছা, হলো অতিক্রমে। হ্যাঁ এগেনিস্টটা হচ্ছে, এগেনিস্টটা হচ্ছে, হ্যাঁ বিরুদ্ধে বোঝাতে এগেনিস্ট বসে, তাই। হুম হুম। একরস শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন যদি বলি আমরা নদীটা অতিক্রম করেছিলাম, নদীর আড়াআড়ি অতিক্রম, হ্যাঁ উই অ্যাক্রসড দ্য রিভার, উই অ্যাক্রসড দ্য রিভার। দেখেন আফটার মানে পরে, বিফোর মানে আগে, অন হচ্ছে স্থির কোনো বস্তু, স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। অ্যাভাব, অ্যাভাব বসে হচ্ছে স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, এটার ব্যবহার আমরা একটু পরেই দেখব। হুম। আচ্ছা বিহাইন্ড কোথায় বসে? পিছনে বোঝাতে। আচ্ছা এরপর দেখেন বিয়ন্ড। হুম। বিয়ন্ড হচ্ছে, আচ্ছা এইটা একটু পড়েন, হ্যাঁ হোসনার আপা একটু পড়েন বিয়ন্ড থেকে। হুম। বিয়ন্ড, নিশ্চিত সময়, নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, কোনো সমর্থনের বাহিরে বোঝাতে বিয়ন্ড। আউট অফ বিয়ন্ড বলে না, হুম হুম সেই হুম। জিনিসটাকে। ঠিক ঠিক। ইনটু হচ্ছে প্রবেশ, গতিশীল অবস্থা। রূপ পরিবর্তিত হওয়া, দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। হুম তারপরে উইথ, কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ ব্যবহৃত হয়। হুম বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময়, পরিমাণ, নির্দেশ এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাত বাই হুম বোঝায় আর কি, হুম বাই বসে। হুম ডিউরিং বলতে কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে, হুম ডিউরিং টাইম, ডিউরিং ব্যাপী আর কি, যে মানে এত সময় পর্যন্ত কাজ করেছে এরকম। হুম ডিউরিং তখন ডিউরিং বসে। হুম ফর হলো জন্য, কারণ বোঝাতে। এবং অফ পরে। হুম। আচ্ছা এটা হচ্ছে অফ, হ্যাঁ অফ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অফ। এই অফ হলো বিচ্ছিন্ন স্যার, ডাবল অফ হলো বিচ্ছিন্ন। হুম আর অফ হলো উপরে রে, হুম র হুম এর, অমুকের তমুকের এরকম বললে তখন সেই অফ বোঝায়। আর এখানে স্যার বলেছেন বিচ্ছিন্ন অর্থে, মূল মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে অফ হয়ে, যেমন সুইটস অফ বলি আমরা, তারপরে প্রাইস অফ আছে এরকম বলি স্যার, তখন অফ বোঝায়। স্যার এগুলার উদাহরণ দিবেন না স্যার? উদাহরণ নিচেই রয়েছে, অবশ্যই দিব, সুন্দরভাবে উদাহরণ রয়েছে। হুম হুম ভিত্তির উপর বোঝাতে আপন বোঝায়। উইদিন, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে বোঝাতে বোঝায়। যেমন আমি উইদিন শর্ট টাইম আই উইল মেক দিস, এরকম একটা কোনো কিছু এরকম বলে তখন বুঝাবো উইদিনটা বসে এরকম। তো উইদাউট ছাড়া, ব্যতীত বা ব্যতীত অর্থে বোঝায়। ফ্রম হতে বা থেকে, ফ্রম বোঝায়। অফ এর কারো অধিকারে বোঝাতে, বয়স বা গুণ বোঝাতে অফ। দুইটা অপ আমরা পেয়েছি, একটা হচ্ছে ও এফ অপ, এই অপ মানে হচ্ছে র বা এর বা কারো অধিকারে, হ্যাঁ বা বয়স। আরেকটা রয়েছে দেখবেন ঈদের সময়, পূজার সময়, পহেলা জানুয়ারি, পহেলা বৈশাখ, নববর্ষে বিভিন্ন শোরুমে, হ্যাঁ লোটোর শোরুমে, সিঙ্গার অল্টনের শোরুমের সামনে লেখা থাকে যে 10% অফ, 25% অফ ফ্রম দিস প্রোডাক্ট, তাই না? তো এই অফ মানে হচ্ছে মূল্য ছাড় অর্থে। হুম। কোনো জায়গা থেকে, গাছ থেকে ফলটি ঝরে পড়লো তখনও অফ ব্যবহার করা হয় বিচ্ছিন্ন অর্থে। এখানে আমরা ও এফ এফ ব্যবহার করবো, এটা আমরা অনেকেই কিন্তু জানতাম না। এইবার দেখেন আপনি কেবল প্রশ্ন করেছিলেন যে ব্যবহার, এক্সাম্পল দিবেন না, এই যে সেই এক্সাম্পল প্রেপোজিশনের 30টি ব্যবহার দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ অনেক লম্বা একটা বড় ব্যবহার শীট, এটা আপনারা পড়বেন। ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট মিরপুর। হি লিভস অ্যাট মিরপুর কি বলা হচ্ছে? ঢাকা শহরের একটা বড় জায়গা, মানে একটা ছোট জায়গা মিরপুর, সে
বলছে যে সে মিরপুরে বাস করে, তখন কি হবে? হি লিভস অ্যাট মিরপুর। কিন্তু যদি বলা হয় সে ঢাকায় বাস করে, হি লিভস ইন ঢাকা। তাই বলছে যে ছোট স্থান বা শহরের পূর্বে, এইগুলা কিভাবে পড়তে হবে? আপনি এই সেন্টেন্সটা 2 থেকে 3 বার পড়বেন। ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে অ্যাড বসে, আবার পড়বেন ছোট স্থান। হ্যাঁ। তার মিরপুরে হচ্ছে যে বাস করে, হুম। তাহলে হি লিভস ইন মিরপুর, সরি, হি লিভস এট মিরপুর ইন ঢাকা স্যার। হুম, হুম, অবশ্যই বাক্যটা এভাবে বলবেন। প্রথমে বড় জায়গা দিতে হয়, তারপর ছোট জায়গা দিতে হয়। যেমন সে ঢাকার মিরপুরে বাস করে, প্রথমে বড় জায়গা, হি লিভস ইন। হ্যাঁ, হি লিভস ইন ঢাকা অ্যাট মিরপুর। যেমন আমার বাসা হচ্ছে খুলনার, আমার গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলা, তাহলে আই লিভ ইন খুলনা অ্যাট ডুমুরিয়া। আই লিভ ইন খুলনা অ্যাট ডুমুরিয়া। আগে বড় স্থান দিতে হবে, তারপর ছোট স্থান দিতে হবে। নেক্সট, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দাওয়াত না দেই, পরে আবার অনেকে বলবে স্যার বললেন না তো কখনো যাওয়ার কথা। আমার বাসা খুলনা, এবং খুলনার ডুমুরিয়া এখান থেকে সুন্দরবনটা খুব কাছাকাছি। যদি কখনো কারো সময় সুযোগ হয় চাইছিলাম স্যার যে কেন জেনে গেছি অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এবং আমার অনেক ফ্রেন্ডদের তারা কয়েকজন মিলে দেখলাম ট্রাভেল এজেন্সি করেছে, সুন্দরবন বা আরো অনেক জায়গায় ভ্রমণে নিয়ে যায়। যাই হোক, সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটোই থাকলো। ওকে। তো বলা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, আমরা এটা মনে রাখবো যে আই গো টু অ্যাট 9 AM, আই গো টু স্কুল অ্যাট 9 AM। আমরা এখানে টু বা ওয়ান বা অন্য কোনো কিছু দিতে পারবো না, অ্যাট দিতে হবে। নির্দিষ্ট সময় বলছে, হি গোজ টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM রেগুলারলি, সে প্রতিদিন 10টার সময় ইউনিভার্সিটিতে যায়। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। সিলেট সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার। হুম। দামের পূর্বে অ্যাড বসে, দেখেন এইগুলা কিভাবে পড়বেন, একটু মুখস্থ টাইপের করবেন যে দামের পূর্বে অ্যাড বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে, দূরত্ব বোঝাতে অ্যাড বসে, ছোট শহরের পূর্বে অ্যাড বসে। জাস্ট এতটুকু পড়বেন আর একটা করে এক্সাম্পল মনে রাখবেন, দেখবেন কোনোদিন আর আপনার ভুল হবে না। বয়স বোঝাতে অ্যাড বসে, যেমন, হ্যাঁ, এর সঙ্গে 3-4টা পয়েন্ট পাশে লিখে ফেললেই তো হয়ে গেল। অবশ্যই এটা আরো বেশি ভালো হয়। হ্যাঁ, এটা লিখতে হবে, যেমন বয়স বোঝাতে অ্যাড বসে, এটা পড়বেন, পড়েই আপনি এই 5 নাম্বার দিবেন, এই যে 5 নাম্বারের পয়েন্ট, এটা দিয়ে আপনি লিখবেন হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। হ্যাঁ, হি পাস্ট এমএসসি অ্যাট এত, বয়সটা এখানে দিবেন। ইউজ অফ অন, দেখেন আমি সবগুলা পড়াতে গেলে আরো অনেক জিনিস পড়াবো, যেতে পারবো না, এগুলো আপনারা এখানে না বোঝার কোনো কিছু নেই, শুধু জাস্ট রিডিং পড়ার মতো পড়বেন। তবে আমি মেইনগুলা একটু পড়ে বুঝাই দেই। যেমন অনের ব্যবহারটা, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। অবজেক্টকে অবশ্যই স্পর্শ করতে হবে, তা না হলে অন ব্যবহার করা যাবে না। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, অর্থাৎ মোবাইলটা টেবিলের উপর রাখো। মোবাইল তো আর শূন্যে রাখা যায় না, এটা স্পর্শ করেই রাখতে হবে। ইয়েস, আমি সেই অ্যাবভ এবং ওভার, হ্যাঁ, এইগুলোর ব্যবহার দেখাবো। তো অনটা হচ্ছে কি, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যদি স্পর্শ করে লেগে থাকে, তখন অন ব্যবহার করতে হবে। তখন কি ব্যবহার করব? তখন অন ব্যবহার করব। দেখেন, বার, দিন, তারিখের পূর্বে অন বসে। কি বলেছি? বার, দিন, তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। হি উইল কাম হেয়ার অন 17th জুন। 17th জুন, এরপর এটা টিএইচ হবে। এটা হচ্ছে 17th, হয় 17th জুন। নদীর তীরে বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। খুলনা ইজ অন দা রূপসা। হুম। চট্টগ্রাম বা চিটাগাং ইজ অন দা কর্ণফুলী। কর্ণফুলী। তাহলে এখানে বলছে নদীর তীর বোঝাতে অন বসে, খুলনা ইজ অন দা রূপসা। নির্ভরতা বোঝাতে অন বসে, নির্ভরতা, যেমন উই লিভস অন রাইস, আমরা ভাতের উপরে, ভাত খেয়ে বেঁচে থাকি। হ্যাঁ, হ্যাঁ, দি কাউ রচনায় পড়েছিলাম দা কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। হি লিভস অন হিজ ফাদার, দেখেন সে তার পিতার উপরে বেঁচে থাকে, অর্থাৎ পিতার উপর নির্ভর করে। হ্যাঁ, সে পিতা, মনে করেন একজন 3-4-এ পড়া স্টুডেন্ট, সে তো আর নিজে কিছু করতে পারে না, তার পিতা মাতার উপরে সে নির্ভরশীল।
বলা হয়ে থাকে হি লিভস অন হিজ ফাদার। তারপর বলা হচ্ছে ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। দেখেন এইগুলা কখন কাজে লাগবে? যখন কেউ একটা প্যারাগ্রাফ লিখতে যাবেন, একটা রচনা কম্পোজিশন লিখতে যাবেন, একটা যে কোনো আর্টিকেল লিখতে যাবেন, তখন এই প্রেপোজিশনের ব্যবহার সঠিকভাবে জানা না থাকলে ওই 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 জায়গাটাতে গিয়ে আমরা ভুল করে বসে থাকবো। এই যে হ্যাঁ, একটা বিল্ডিং হচ্ছে 10 তলা বিল্ডিং, একটা বিল্ডিং 10 তলা, তো বলা হচ্ছে এই বিল্ডিং এর পঞ্চম তলায় একটা ব্যাংক রয়েছে, দ্য ব্যাংক ইজ অন দ্য ফিফথ ফ্লোর। আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর, আমাদের ক্লাসরুমটা তৃতীয় তলায়। বড় স্থানের পূর্বে, আচ্ছা এটা না, আমি একটু অ্যাভাব বা যেগুলো আমাদের প্রায় কাজে লাগে সেটা দেখাই। টু এর ব্যবহারটা আমরা জানি, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হি কামস টু হেয়ার, দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়, যাওয়া বা আসা বোঝালে সেখানে টু বসে। আচ্ছা, অফ, দেখেন ও এফ, এটা হচ্ছে অধিকার বা মালিকানা বোঝাতে অফ বসে। যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের গাড়ি। দিস ইজ দ্য ফোন অফ মি, এই অফ মানে হচ্ছে বোঝাচ্ছে যে এই ফোনের মালিক আমি, মালিকানা বোঝাচ্ছে। হ্যাঁ, উপকরণ বোঝাতে অফ বসে। উপকরণটা কেমন দেখেন, দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার। মেড অফ লেদার, এই ব্রিফকেসটি চামড়ার তৈরি, দেখবেন চামড়ার তৈরি ব্রিফকেস পাওয়া যায়, তো বলা হচ্ছে দি ব্রিফকেস ইজ মেড অফ লেদার, এই যে মেডের পরে অফ বসেছে। হুম তারপরে বলা হয় দিস প্রোডাক্ট ইজ মেড অফ উড, বা দিস টেবিল ইজ মেড অফ উড, এটা কাঠের তৈরি, মেড অফ স্টিল। অর্থাৎ উপকরণ বোঝাতে এখানে অফ বসাতে হবে। কারণ বোঝাতে অফ বসে কারণ, যেমন দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, লোকটা ক্যান্সারের কারণে মারা গেল। এই ডাই অফ মানে হচ্ছে রোগে মরা, রোগে ভুগে মরা, এক্ষেত্রে ডাই অফ হয়। আমি একটু লিখে দেবো এখানে, ডাই এর 4টা ব্যবহার রয়েছে। যেমন ডাই অফ মানে হচ্ছে রোগে ভুগে মরা, এটা আমরা পেয়ে গেলাম। ডাই ফর, ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মৃত্যুবরণ করা। যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য জীবন দিয়েছিল। তাহলে কয়টা পেলাম, ডাই অফ মানে রোগে ভুগে মরা, ডাই ফর মানে দেশের জন্য মরা। আরেকটা রয়েছে ডাই বাই, মানে হচ্ছে দুর্ঘটনায় মরা। যেমন কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, বলতে হবে হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। সে অনেক সময় সড়ক দুর্ঘটনায়, ট্রাক বা বাইক অ্যাক্সিডেন্ট, যাই হোক, তো এটা হচ্ছে ডাই বাই মানে দুর্ঘটনায় মরা। আরেকটা রয়েছে ডাই ফ্রম, এই ডাই ফ্রমটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু খেয়ে মরা। যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ইটিং। অর্থাৎ অতিরিক্ত, কখনো দেখবেন আমার বাড়ির পাশে কিছুদিন আগে একটা লোক, সে একটা দাওয়াত খেতে গিয়েছিল কিন্তু সেখান থেকে এসেই 1 ঘন্টার ভিতর মারা গিয়েছে, অর্থাৎ হয়তো তার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল বা অন্য কোনো সমস্যা, যাই হোক। তো বলছে অতিরিক্ত খেয়ে মরা হলে ডাই ফ্রম, অর্থাৎ ডাই ফ্রম, ডাই অফ, ডাই বাই, আর হচ্ছে ডাই ফর, 4টা জিনিস দেশের জন্য। হ্যাঁ, এটা লিখে দিচ্ছি আমি, ক্লাস শেষে লিখে দেবো, লিখে রাখবেন। তো বলা হচ্ছে হি ডাইড অফ করোনা ভাইরাস, সে করোনা ভাইরাসে মারা গিয়েছিল। সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট। আচ্ছা, এবার দেখেন আমাদের মূল আলোচনা, আমি এটা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইউজ অফ ওভার। ওভার কখন বসে, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে, কোনো কিছু স্পর্শ করবে না। কিন্তু যেমন আমাদের মাথা, আপনি দাঁড়িয়ে রয়েছেন রুমের ভিতরে, বা আমি দাঁড়িয়ে রয়েছি মাঠে, আমার মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। অর্থাৎ হ্যাঁ, ফ্যান চললে সেটা আবার একটু আলাদা হবে, আমি আসছি। একটা হচ্ছে ওভার, একটা রয়েছে অন, অন মানে তো উপরে, আরেকটা রয়েছে আপন, আরেকটা রয়েছে অ্যাভাব। তো আমি প্রত্যেকটা দেখাচ্ছি। হ্যাঁ, ওভারটা হচ্ছে কোনো কিছু স্পর্শ না করে অনেক উপরে বোঝাবে, প্লেন আমাদের মাথার অনেক উপরে থাকে, পাখিও অনেক উপরে থাকতে পারে। আচ্ছা, আবার মাধ্যম বোঝাতে অনেক সময় ওভার ব্যবহার করা হয়, হি টক ওভার ইমো। একটু কার পাশে সাউন্ড হচ্ছে, মিউট রাখবেন প্লিজ। হ্যাঁ, নিজ দায়িত্বে একটু মিউট রাখবেন যদি কারো পাশে শব্দ হতে থাকে। আচ্ছা, কি বলছি দেখেন, মাধ্যম বোঝাতে যেমন আমরা ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলার মাধ্যমে কিন্তু আমরা দেশ বিদেশে আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলি। তো হি টক ওভার ইমো, হি টকড ওভার হোয়াটসঅ্যাপ, হি টকড ওভার মেসেঞ্জার। হুম টক, সে সে আমার সাথে কথা বলেছিল মেসেঞ্জারে, সে আমার সাথে কথা বলেছিল ইমোতে। হ্যাঁ বলেন।
না, যদি আপনি পাস্ট টেন্স ব্যবহার করেন অবশ্যই টকড দিতে হবে, TALKED। হ্যাঁ, বুঝতে পেরেছেন, সাধারণ বিষয় যদি। হুম। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানে ভুল হয়েছে, থ্যাংক ইউ, ভুল ধরেছেন। হি টক্স ওভার ইমো, সে ইমোতে কথা বলে অবশ্যই, কিন্তু যদি পাস্ট টেন্স হতো তখন এখানে টকড হতো। হ্যাঁ, যেমন আমরা মোবাইল ফোনে কথা বলি, উই টক ওভার মোবাইল ফোন, এটা মনে রাখবেন। উই টক ওভার মোবাইল ফোন, এখানে বাই হবে না, অনেকে দেখেছি বাই ব্যবহার করে, ভাবে কি যে বাই মানে হচ্ছে দিয়া দ্বারা কর্তৃক, আমরা মোবাইলের দ্বারা কথা বলি, উই টক বাই মোবাইল, নো, এখানে ওভার ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওভারটা হচ্ছে মাধ্যম, কোনো একটা মাধ্যম ব্যবহার করে এখানে আমরা ওভার ব্যবহার করব। যেমন আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোন ব্যবহার করে কথা বলি। আচ্ছা, তারপর এইবার আমরা দেখব অ্যাভবটা কোথায় বসে। অ্যাভব বা অ্যাভাব, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে, দেখেন উপরে স্থির বস্তু, এখানে একটা উদাহরণ, একটা উদাহরণ আপনারা একটু মনে রাখবেন তাহলে সবগুলা মনে থাকবে। দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, মনে করুন আপনার মাথার উপরে, যেমন আমি এখন যেখানে বসে ক্লাস করাচ্ছি, আমার দুই পাশে দুই দেওয়ালে মাথার উপরে দুইটা লাইট রয়েছে। এখানে বলতে হচ্ছে সংযুক্ত না হয়ে, আমার মাথার সঙ্গে কিন্তু লাইট সংযুক্ত নেই, 2 থেকে 3 হাত উপরে রয়েছে, এবং উপরে লাইটগুলা দেওয়ালে স্থিরভাবে লাগানো আছে, এই ক্ষেত্রে আপনাকে অ্যাভব ব্যবহার করতে হবে। দ্য লাইট ইজ অ্যাভাব মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, দেখেন ফ্যান যদিও ঘোরে কিন্তু ফ্যানটা স্থিরভাবে একটা জায়গায় লাগানো রয়েছে, ওইটা কিন্তু নড়চড় হচ্ছে না, এক্ষেত্রে আপনাকে অ্যাভাব ব্যবহার করতে হবে। হুম। আবার আরেকটা জায়গায় অ্যাভাব বসে, যেমন কোনো পরীক্ষায় আপনি দেখেন, এই যে বলছে আই গট অ্যাভাব 90% মার্ক ইন ইংলিশ, আমি পরীক্ষায় মানে মোট 90%-এর উপরে নম্বর পেয়েছিলাম, গট গেট থেকে এসেছে, গট, এক্ষেত্রে আপনি অ্যাভাবটা ব্যবহার করতে পারবেন মানের উপরে। হ্যাঁ, মান মানে এখানে 100%-এর উপরে আমি 90% পেয়েছিলাম, 100%-এর ভিতরে। হুম। আচ্ছা, এরপরে বিটুইন অ্যামং রয়েছে, উইথ রয়েছে, এগুলা খুবই সহজ আছে, আপনারা এগুলো একটু পড়বেন। দেখেন বাইটা একটু দেখাই, পাশে বোঝাতে বাই বসে, পাশে বোঝাতে কি বসে, বাই। হি স্যাড বাই মি, আই স্যাড বাই হার, পথে অর্থে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, আই উইল গো টু ঢাকা বাই রোড, মাধ্যম বোঝাতে বাই বসে। হুম। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, তো দেখেন এইগুলা করার পরে, আমি যদিও আজকে সব কিছু করাইনি, কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনাদের একটু জাজ করতে চাই, জাজটা কিভাবে করব। এখানে আমি আপনাদের জন্য একটা প্রেপোজিশনের টেবিল রেখেছি, শূন্য স্থান। লাস্ট সানডে আই ওয়েন্ট ড্যাশ পিকনিক, 1 নম্বরে এখানে একটা ড্যাশ রয়েছে। মাই ফ্রেন্ডস ড্যাশ মাই ফ্রেন্ডস, এখানে হবে উইথ মাই ফ্রেন্ডস, একটি বলে দিলাম। উই অ্যারাইভড, 3 নম্বরে ড্যাশ হবে, এখানে উই অ্যারাইভড ড্যাশ দ্য পার্ক আর্লি, 4 নম্বরে আবার একটা ড্যাশ রয়েছে, দ্য মর্নিং। দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ড্যাশ আউটসাইড অ্যাক্টিভিটিস। তো এইগুলো আমরা, হ্যাঁ এইগুলা এখনই আমরা একটু করি, প্র্যাকটিস করি, দেখি আমরা কে কতটা পারি। তো প্রথমে সিরিয়াল ধরে আমি শুরু করতে চাই। ফাতেমা মঞ্জুরি আপা ফ্রম USA, আপনি একটু ট্রাই করবেন, হ্যাঁ না পারলে কোনো সমস্যা নাই, আমি শেষে বলে দিব, কিন্তু সবাই একটু ট্রাই করি। 1 নম্বর থেকে আপা প্লিজ রিড নাও। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ পিকনিক। যখন পড়বে তখন অন্যরা কেউ কথা বলবো না, আমরা তারটা শুনবো, হ্যাঁ। আই ওয়েন্ট টু এ পিকনিক, হ্যাঁ টু বলেছেন তাই তো, সবাই শুনবেন, আপা কিন্তু 1 নম্বরে এখানে টু বলেছে। আপনারা হয়তো অনেক অন্য কিছু ভাবতে পারেন, অন হতে পারে, ফ্রম হতে পারে, তবে যে যেটা ভাবছেন এখন বলা যাবে না, এখন আপা বলছে আমরা শুনবো। প্রথমটা বলেছে আই ওয়েন্ট টু এ পিকনিক ড্যাশ মাই ফ্রেন্ডস, এই ড্যাশে কি হবে, উইথ মাই ফ্রেন্ড, হ্যাঁ তারপর পড়ে যান। উই অ্যারাইভড, উই অ্যারাইভড দ্য পার্ক, কি হবে সিঙ্গুলার। আচ্ছা, ওটা যদি না পারেন, ওটা যদি না পারেন আপনি স্কিপ করে যেতে পারবেন, সেই সুযোগও থাকছে। স্যার তাহলে অন্য কাউকে বলেন স্যার, আমি একটু আচ্ছা আচ্ছা, শোনেন আমি একটু বলি, এটা কেন দিয়েছি, এখানে লজ্জা করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আপা পড়ছেন, হ্যাঁ পড়ুন পড়ুন। হুম। Train. We arrived at the park early in the morning. The weather was perfect and out perfect outdoor. আচ্ছা স্কিপ করলাম স্যার, পরে বলবো এটা। হ্যাঁ আমি একটু ট্রাই করব, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ রুমা আপা আপনি ট্রাই করুন প্লিজ, রুমা আপা স্টার্ট নাও।
হ্যাঁ, last Sunday I went to a picnic with my friends. We arrived in the park early in the morning. তা arrived এর পর in হয় মনে হয়। Early in the morning. হ্যাঁ, the weather was perfect. Uh, to outdoor activities. We sat down a large tree and laid out our food. না, laid, হ্যাঁ হ্যাঁ। Everyone was excited in the games we had planned. We played football about 2 hours and then relaxed mm, in the shade. Some of us went to work. না না, এটা একটু কনফিউশন হলো। হ্যাঁ, অন দ্য শেড হবে না স্যার? তারপর হচ্ছে অ্যারাউন্ড দ্য লেক, অ্যারাউন্ড দেখি, ওয়ার্ক অ্যারাউন্ড দ্য লেক অন দ্য, না না, in the end of the day. We cleaned up everything and left the park on sunset. সিভিলটা ইয়ে হবে আপু, উইথ গেম হবে, এক্সাইটেড উইথ দ্য গেম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, অনেক চেষ্টা করেছে, রুমা আপা সাহস নিয়ে এগিয়ে এসেছে, আমি অনেক খুশি। এখন আমি একটু বলে দেই, হ্যাঁ, রাইট অ্যান্সারটা, কারণ আমাদের আরও অনেক দূর যেতে হবে, আমি আরও অনেক কিছু শেখাতে চাচ্ছি। বলা হচ্ছে এটা প্যাসেজ নাম্বার 1, দেখেন নিচে আরও প্যাসেজ দেওয়া আছে, এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তার আগে প্রেপোজিশনের শীটটা পড়ে ফেলবেন। বলা হচ্ছে লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট অন এ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস। এক নম্বরে ওয়েন্ট অন হবে, 2 নম্বরে উইথ হবে, দেখেন নিচে উত্তর দিয়েছি যে অন, তারপর রয়েছে উইথ। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, খুব মজা লাগবে। উই স্টার্টেড, সরি, উই অ্যারাইভড, আমরা পৌঁছিয়েছিলাম, অ্যাট দ্য পার্ক। অ্যাট মানে হচ্ছে কি, অ্যাট মানে হচ্ছে, অ্যাট মানে হচ্ছে এ অ তে, এ অ তে, আমরা পার্কেতে পৌঁছিয়েছিলাম, বাংলাটা এমন হয়, আমরা পার্কেতে। হুম। উই, হুম, নো 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 নো, এখানে টু হবে না। হ্যাঁ, এই জন্য বলছি, দেখেন আপা, ওই যে আমি শীটটা দেখিয়েছি প্রথমে, কোথায় অন হবে কোথায় টু হবে, দেখবেন ওখানে ডিটেইলস লেখা আছে। এই শীটটা যদি কেউ ভালোভাবে পড়ে, তার প্রিপোজিশন সম্পর্কে পৃথিবীতে আর কোনোদিন কোনো সমস্যা হবে না, সব ওখানে দেওয়া আছে। করছি স্যার। হ্যাঁ, কনফিডেন্টলি ভুল করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, 3 নম্বর দেখি, উই অ্যারাইভড অ্যাট দ্য পার্ক আর্লি ইন দ্য মর্নিং, 4 নম্বরে ইন হবে, এই দেখেন 4 নম্বরে ইন হবে। হুম। ঠিক ছিল স্যার। হ্যাঁ, দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ফর আউটডোর অ্যাক্টিভিটিস, ফর মানে হচ্ছে জন্য, ফর মানে কি হবে, জন্য, বলছে কি দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, আবহাওয়াটা ঠিকঠাক ছিল, ফর আউটডোর অ্যাক্টিভিটিস, অর্থাৎ ওই পার্কে, মনে করেন কিছু ছেলে বন্ধু মিলে ঘুরতে গেল, তো ওই পার্কে গিয়ে ওরা ঘুরতে বের হলো, পার্কে অনেক কিছু দেখার আছে, তো বলছে দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ফর আউটডোর অ্যাক্টিভিটিস। উই স্যাট ড্যাশ এ লার্জ ট্রি, এখানে আন্ডার হবে 6 নম্বরে, উই স্যাট আন্ডার এ লার্জ ট্রি, দেখেন এই যে 6 নম্বরে এখানে আন্ডার দিয়েছি, কি হবে বলেন, আন্ডার। হুম। আন্ডার মানে হচ্ছে নিচেই, কোনো গাছের ছায়ার নিচেই বোঝালে তখন আন্ডার হয়। উই স্যাট আন্ডার এ লার্জ ট্রি অ্যান্ড লেইড আউট আওয়ার ফুড, এখানে লে আউট অর্থ হচ্ছে খাওয়া, দেখছেন ইংরেজির কত সুন্দর ব্যবহার, আমরা আমাদের খাবার খেয়েছিলাম। হুম। আচ্ছা, অন এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড দ্য গেমস। হুম। এক্সাইটেড 7 নম্বরে হবে অ্যাবাউট, কি হবে বলেন, অ্যাবাউট দ্য গেমস উই হ্যাড প্ল্যান্ড, অর্থাৎ আমরা বাড়ি থেকে একটা প্ল্যান করে গিয়েছিলাম যে এই গেমটা খেলবো, সেই গেমের ব্যাপারে সবাই উত্তেজিত ছিল, এখনো গেমটা শুরু করে পারিনি। উই প্লেড ফুটবল, সেই গেমটা ছিল ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। 8 নাম্বার হবে ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলেছিলাম। 8 নম্বরে দেখেন ফর দিয়েছি, কি হবে, ফর, এই দেখেন, হ্যাঁ, বলতে বুঝতে পারছেন, উই প্লেড ফুটবল ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলেছিলাম, অ্যান্ড অ্যান্ড দেন রিল্যাক্সড, এবং তারপর আমরা রিল্যাক্স নিয়েছিলাম, ড্যাশ দ্য শেড, কি হবে, ইন দ্য শেড। 9 নম্বরে হবে ইন, ইন দ্য শেড। হুম। ইন মানে কি দেখেন, মধ্যে বা ভিতরে, মনে করেন দেখবেন পার্কের ভিতরে ছোট ছোট ঝুপড়ি ঘর বা অনেক সুন্দর জায়গা বানানো থাকে, সাথে বোঝাচ্ছে। ছায়ার নিচে, বা ইন মানে এমনটা বোঝায় যে মধ্যে বা ভিতরে, এখানে ওই শেডের ভিতরে,
হুম, ওই পার্কের ভিতরে শেড ছিল, এই জন্য ইন দ্য শেড। সাম অফ আস, আমাদের কিছু বন্ধুরা, ওয়েন্ট ড্যাশে ওয়াক, ওয়েন্ট কি হবে বলেন? ওয়েন্ট ফর, ওয়েন্ট ফর, আমাদের কিছু বন্ধুরা ওয়েন্ট ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক, ওই লেকের ওখানে, পার্কের ভিতরে লেক ছিল, লেকের চারিদিকে ঘুরতে গেল। হ্যাঁ, 11 নাম্বারে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষের দিকে। হ্যাঁ, উই ক্লিনড আপ এভরিথিং অ্যান্ড লেফট দ্য পার্ক, হ্যাঁ লেফট দ্য পার্ক ড্যাশ সানসেট, কি হবে? অ্যাট সানসেট। হ্যাঁ, এখানে আরো একটা প্রেপোজিশন দেওয়া যায়, বিফোর দিলে হয়, বিফোর সানসেট। হুম, সূর্য অস্তের পূর্বে, বুঝতে পেরেছেন? এখানে বিফোর দিলে হয়, এখানে অ্যাড দিলে হয়। দেখেন কত সুন্দর, এর বাংলা মিনিংটাও খুব সুন্দর, যদি মিনিং কেউ করতে পারেন পড়বেন, খুব ভালো, সহজ সরল অর্থ আছে। এরপরে দেখেন এখানে টুতে দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশনস, এটাও আপনারা পড়তে পারবেন। থ্রি দিয়েছি, ফোর দিয়েছি, সাথে আনসার দেওয়া আছে, কিন্তু যথাসম্ভব চেষ্টা করতে হবে ওইগুলো না দেখে পড়ার। যখন আপনি পারবেন না বেঁধে, হ্যাঁ যখন বেঁধে যাবে, তখন আপনি এখান থেকে এগুলোর সাহায্য নিতে পারবেন। আচ্ছা, তারপর আমি আরো একটু বিষয় দেখাতে চাচ্ছিলাম। আমরা একটু ট্রান্সলেশনে চলে যাই আজকে, ডায়লগের দিকে। যেমন আমরা যদি কাউকে বলি বিনয়ী হন, তো বলা যায় বি কার্টিয়ার্স, ভেবেচিন্তে কথা বলুন, থিঙ্ক বিফোর ইউ স্পিক। হুম, আচ্ছা, নমনীয় বা উদার নীতি পালন করুন, বি ফ্লেক্সিবল। আচ্ছা, এটা না, আরো বিষয়টা দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে উম, এটা না, একটা ডায়লগ ছিল আমি এনে রাখছিলাম। আচ্ছা, আমরা মোটামুটি তাহলে এইটা একটু করব, হ্যাঁ এইভাবে। আরও এখানে শূন্যস্থান দিয়েছি, দেখেন মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লারিক্যাল পোস্ট বা ক্লার্ক ইন এ কোল লোকাল স্কুল, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিবডি। এখানে দেখেন নিচে এই যে অ্যান্সারগুলো দিয়েছি, কিন্তু এগুলো না দেখে ঢেকে রেখে আপনি জাস্ট এইভাবে এগুলো একটু করবেন। প্রেপোজিশন এক্সারসাইজ শিট, এগুলো আমি দিয়ে দিব ক্লাসে, সেগুলো করবেন। হ্যাঁ, যদি সময় পান দেখবেন প্রেপোজিশন সম্পর্কে, আর কোনোদিন কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, দ্য পার্সন হু প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, প্রেপোজিশনটা খুব ভালো করে একটু শিখবেন। আচ্ছা, এটা আমি একটু দেখাই, তারপর আমি আপনাদের কিছু একটু বিষয় দেখাতে চাচ্ছিলাম। আমরা যেগুলো অ্যাজেক্টিভ ব্যবহার করে বলি, খুব সহজ সহজ সেন্টেন্স দেখেন, এগুলো আমরা ব্যবহার করি। যেমন বলা হয় যদি, আমি সুখী, আই এম হ্যাপি, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আমি ব্যস্ত, আই এম বিজি, আমি অসুস্থ, আই এম সিক। কেউ আমাকে বলছেন যে স্যার আমি আজকে ক্লাসটা করতে পারবো না, আমি বললাম যে কেন করতে পারবেন না, বলবেন আই এম সিক। হুম, বলতে হলে আই এম ক্রিসিয়াস, হ্যাঁ, আমি আমি ক্ষুধার্ত, হ্যাঁ স্যার আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, হাংরি, হ্যাঁ হাংরি, আই এম স্কেয়ার্ড, আমি ভীত, স্কেয়ার্ড, আমি প্রস্তুত, কি হবে? আই এম রেডি, আই এম রেডি, তাহলে আমি প্রস্তুত কি বলা যায়? আই এম রেডি। হুম, আচ্ছা নেক্সট দেখেন, আমি চট্টগ্রামে, কি হবে? আই এম ইন চিটাগং। হ্যাঁ, তারপর এটা কি হয়? হুম, আমি বাগানে, আই এম ইন দ্য গার্ডেন। আমি ট্রেনে, আই এম অন দ্য ট্রেন। দেখেন এক মিনিট, এখানে বলছে কি, প্লিজ এই যে অন দ্য ট্রেন, আমি প্রেপোজিশনের ব্যবহার আজকে শিখেছি, প্রেপোজিশন, তো এখানে অন কেন হলো? আমি ট্রেনে, অর্থাৎ আমি ট্রেনের ভিতরে বসে আছি, ট্রেনের সঙ্গে কিন্তু আমার একটা স্পর্শ রয়েছে। কোনো কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস স্পর্শ করে লেগে থাকলে সেখানে অন বসে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই জন্য এখানে অনের ব্যবহার হবে। আমি হাসপাতালে, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। আমি রেস্তোরাঁয়, আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট। আমি ছাদে, আই অ্যাম অন দ্য রুফ। দেখেছেন? এগুলো পড়বেন। আমি সিনেমা হলে, আই অ্যাম অ্যাট দ্য সিনেমা হল। আমি সৈকতে, আই অ্যাম অ্যাট দ্য বিচ। আমি বিমানবন্দরে, আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে কাউকে ফোন দিলাম, হোয়ার আর ইউ নাও, আপনি বললেন স্যার নাও আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট, স্যার নাও আই অ্যাম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি এখন এয়ারপোর্টে। তারপর দেখেন, আমি চিন্তিত, আম অরিড। হ্যাঁ, আমি স্বস্তিদায়ক, কি হবে? আই অ্যাম রিল্যাক্সড। কি হবে বলেন? আই অ্যাম রিল্যাক্সড। আমি উৎসাহী, আই অ্যাম এনথিওজিস্টিক। আমি বিস্মিত, আই অ্যাম সারপ্রাইজড। আমি বিরক্ত, আই অ্যাম অ্যানয়েড। আমি আত্মবিশ্বাসী, আই অ্যাম কনফিডেন্ট। আমি তৃষ্ণার্ত, আই অ্যাম থার্স্টি। হুম, এখানে অনেক দেখেন, আমি অধৈর্য, আই অ্যাম ইমপ্যাশেন্ট, আই অ্যাম ইমপ্যাশেন্ট। আমি শান্ত, আই অ্যাম কাম। এটা কিন্তু উচ্চারণ হবে CALM, এটা ক্লাম বলবো না, এটা কাম বলবো। হ্যাঁ, আমি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল। হুম, আমি উদ্বিগ্ন, আম অ্যাংশাস। হুম, আমি সতর্ক, আম অ্যালার্ট। আমি আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড। আমি হতাশ, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড।
হ্যাঁ, এইগুলো আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, এগুলো দেখবেন। অনেক ভালো ভালো বাক্য এগুলো। এগুলো দেখলে কি হয়, আমরা সহজে এখান থেকে বাক্য তৈরি করতে পারি। হাউ টু মেক এ সেন্টেন্স, আমাদেরকে কিন্তু বাক্য তৈরি করা শিখতে হবে। যে যত বেশি বাক্য তৈরি করতে পারবে, সে তত বেশি কথা বলতে পারবে। এখান থেকে কিন্তু এগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ শুধু আমরা একটা বিষয় শিখে বসে থাকবো না, আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। টিচার যতটুকু শিখিয়ে দিবে, তার বাইরে আপনাকে আরও বেশি চর্চা করতে হবে। যে যত বেশি চর্চা করবে, সে তত বেশি শিখতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা একটু মনে রাখবো আমরা। উইদাউট প্র্যাকটিস নান ক্যান বি, নাথিং ক্যান বি গাইড। বলুন। স্যার, আমি কি আজ স্কুলে যেতে পারি না? হুম। মে আই নট গো টু স্কুল? দেখেন, এখানে সুন্দর এটাই একটা দেয়া। প্রশ্ন করেছেন। হ্যাঁ, আর কিছু বলবেন, প্রশ্ন শেষ করুন। আরেকটা আছে, যেমন আমি কি স্কুলে অবশ্যই যাব না, এখানে একটা মাস্টন্ট হুম। আই, এখানে কিন্তু পরে আগে মানে মাস্ট নট, যেটা মাস্ট নট হুম। আই গো টু স্কুল, এখানে মাস্ট নট দিয়েছে, কিন্তু এর আগের বার দিয়েছে মে, তারপরে আই নট। কিন্তু এটার আমি জিনিসটা বুঝতে পারিনি। ধন্যবাদ। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি প্রথমে বলতে চাই, মাস্ট নটকে, এই মাস্ট নটকে শর্ট ফর্মে বলা হয় মাসেন্ট। মাসেন্ট, হ্যাঁ। আচ্ছা, আপনার প্রথম জি প্রশ্নটা ছিল, আমি কি স্কুলে যেতে পারি না, আমি কি আজ স্কুলে যেতে পারি না, এমনটি ছিল প্রশ্ন। তো বলা হচ্ছে, জি। পারা ইংরেজি হচ্ছে ক্যান। সবাই হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করবেন, ক্যান মানে হচ্ছে পারা। আমি যদি এই বাক্যের অ্যাফার্মেটিভ বলি, আমাকে শুনতে পাচ্ছেন সবাই ভালোভাবে? স্যার। ওকে। তো বলা হচ্ছে, আমি আজ স্কুলে যেতে পারি। দেখেন, এখানে পারাটা হচ্ছে কখন হয়, ক্যান ব্যবহার করা হয় যখন কোনো মানুষের ভিতরে কোনো কিছু করার সামর্থ্য থাকে। অর্থাৎ আমি একজন সুস্থ সবল মানুষ, আমি কারো সাহায্য ছাড়া স্কুলে যেতে পারি, হেঁটে বা বাইকে করে। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি অঙ্কটি করতে পারি, আই ক্যান ডু দ্য সাম। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। অর্থাৎ সামর্থ্য বুঝালে ক্যান বসে। তো ওই বাক্যটা আমি যদি অ্যাফার্মেটিভ বলি, আমি আজ স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল টুডে। আই ক্যান গো টু স্কুল টুডে। আর যখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক, আমি কি আজ স্কুলে যেতে পারি, ক্যান ক্যান আই গো টু স্কুল টুডে। আর আপনার প্রশ্ন ছিল এটা যে, আমি কি আজ স্কুলে যেতে পারি না, তখন কি হবে, ক্যান নট আই। তো এটাকে বলতে হবে, ক্যান্ট আই গো টু স্কুল টুডে। ক্যান্ট আই গো টু স্কুল টুডে। আশা করি প্রথম প্রশ্নের আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন, যে ক্যান্ট আই। এখন স্যার, এক মিনিট স্যার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মে দিয়ে, যেহেতু আপনি বলছেন উড, উড এগুলো দিয়ে চারটা চারটা করে বাক্য তৈরি করতে। ওকে, ওকে। আমি যখন এই চারটা বাক্য তৈরি করতে গেছি, যখন মেয়ের ওইখানে দিতে গেলাম, তখন মেয়ের দিয়ে তিনটা করলাম। লাস্টে যেটা মানে আমি স্কুলে যেতে পারি না, এখানে যখন আমরা মেয়ে থাকলে তো 50% মনে করি এটা হতে পারে। সম্ভাবনা। আর হুম। হ্যাঁ, সম্ভাবনা। হুম। আর মাইক থাকলে 30%, হুম। ঠিক হুম। আছে। হুম। কিন্তু এখানে আপনার ওইখানে একটা শীতে দেখলাম, মানে হুম। আপনার, আমি হুম। যখন ইয়েটা আহ, দেখলাম, তখন হুম। দেখলাম যে আপনার ওইখানে মে আই নট হুম। আছে। হুম। কিন্তু আবার যখন অন্য মাস্ট দিয়ে করেছেন, হুম। তখন এখানে মেয়ের পরে আই দিয়েছেন, হুম। তারপরে নট দিয়েছেন। হুম। আর যখন মাস্ট করেছেন, তখন মাসেন্ট, হুম। এখানে একবারই মাস্টেন্ট দিয়ে দিয়েছেন, হুম। হুম। তারপরে আই দিয়েছেন। হুম। আমার হুম। এখানটাই আমার বোঝার ভুল হচ্ছে। দেখেন, মে আই নট, মে আই নট। আরেকটা বলছি যে মাসেন্ট আই। তো এই মাসেন্টটা আমি কি করলাম, মাসকে সঙ্গে নট যোগ করেছি, মাসেন্ট আই। হুম। তো বলা হচ্ছে, এই যে নাউন আর প্রোনাউন আই, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর আই ডোন্ট গো টু স্কুল। কিন্তু যদি বলি ডোন্ট আই গো টু স্কুল, অর্থাৎ যখন শর্ট ফর্মে লেখা হবে, তখন মনে রাখতে হবে, এই নিয়মটা তখন আর কিন্তু থাকে না, একটু এলোমেলো হয়ে যায়। কোন নিয়মটা? তখন নাউনের পরে নট আর প্রোনাউনের পূর্বে নট। এটা কেমন দেখেন, আমি একটু মুখে বলি যে, মাসেন্ট আই গো টু স্কুল, অর্থাৎ আমি অবশ্যই আজ স্কুলে যাব না। তাহলে এখানে মাস্ট নটকে একসঙ্গে দিয়ে তারপর আমি কিন্তু আই বসাচ্ছি। হ্যাঁ, মাসেন্ট হচ্ছে। কিন্তু যখন আমি এভাবে বললাম যে মে আই নট, দেখেন আইটা হচ্ছে প্রোনাউন, তো বলেছি প্রোনাউনের পরে নট হয় আর নাউনের আগে নট বসে। এই একটা বাক্য দিয়ে মনে রাখবেন যে
মে আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি না? তখন এই মে আই নট, যখন মে আই নট এটা বড় করে লিখব, তখন কিন্তু আই এর পরে নটটা হচ্ছে, আইটা প্রোনাউন, আমরা নিশ্চয়ই প্রোনাউন পড়েছি, মনে আছে? তো প্রোনাউনের পরে নট বসাতে হয়, আর নাউনের আগে নট বসাতে হয়। কেমন? ওই যে মেন্ট আই, মে নটকে বলা হচ্ছে মেন্ট, মাস্ট নটকে বলা হচ্ছে মাসেন্ট আই। যখন আপনি একসঙ্গে লিখছেন তখন একসঙ্গে নট দিতে হবে, মাসেন্ট মে নটকে মেন্ট, এইটা দিয়ে তারপরে ওখানে প্রোনাউন আইটা দিতে হবে। আর যখন আপনি আলাদা করে লিখবেন মে আই নট গো টু স্কুল, পরে একটা ওই বাক্যের শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, অর্থাৎ প্রোনাউনের পরে নট বসাতে হয়। জাস্ট এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, মেটা বেশিরভাগ ব্যবহার করা হয় যখন সম্ভাবনা থাকে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, আজ নাও বৃষ্টি হতে পারে, ইট মে নট রেইন টুডে, ইট মে নট রেইন টুডে। আচ্ছা দেখেন, আমি যাই হোক এই বিষয়গুলো আর এই শিটগুলো আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট স্ক্রল করে, এইগুলো একটু পড়বেন। আমি অস্থির, আই অ্যাম রেস্টলেস, আমি সৃজনশীল, আই অ্যাম ক্রিয়েটিভ, আমি যুক্তিবাদী, আই অ্যাম লজিক্যাল, আমি আবেগপ্রবণ, আই অ্যাম ইমোশনাল, আমি গম্ভীর, আই অ্যাম সিরিয়াস। এই শীটগুলো বারবার পড়বেন, দেখবেন কথা বলার ভিতরেও এই শব্দগুলো আপনার চলে আসবে। আমি প্রতিভাবান, লোক অনেকে বলে যে আমার ছেলে বা আমার ভাগ্নে, আমার ভাগ্নি খুব প্রতিভাবান, মাই হাজব্যান্ড অর মাই ডটার ইজ ভেরি ট্যালেন্টেড। আমি দক্ষ, আই এম স্কিল্ড, আমি ইংরেজি ভাষায় দক্ষ, আই এম স্কিল্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর আমি সতর্ক, আই এম কেয়ারফুল, আমি অসতর্ক, আই এম কেয়ারলেস, আই এম কেয়ারলেস, আমি সহায়ক, আই এম হেল্পফুল, আই অ্যাম হেল্পফুল। আচ্ছা আমি এখন আসছি আপনাদের কাছে যে একটু প্রেজেন্টেশন নিতে, তো প্রেজেন্টেশনটা আমি ইনস্ট্যান্টলি করতে চাই। যেমন আমি যদি বলি যে যার যার পার্সোনাল হবি থাকে, যেমন কারো রয়েছে ভ্রমণ, কারো রয়েছে গান শোনা, কারো বই পড়া, কারো ঘুম পড়া, তাই না? কেউ রয়েছে ছোট ছোট বাগান করতে পছন্দ করি, কারো মাছ ধরা, কারো ঘুড়ি উড়ানো, অনেক রকমের শখ রয়েছে। তো মাই হবি এইটার উপরে কি একটু কথা বলা যাবে? যে হোয়াট ইজ ইউর হবি, হোয়াট ডু ইউ লাইক টু ডু অ্যাট ইউর লেজার টাইম, হুম, এটা দিয়ে কথা বলা যাবে। আচ্ছা আমি আমাদের এখানে নরোত্তম দাস নামে একজন হ্যাঁ আপনি একটু আনমিউট করবেন, বলতে পারবেন যে আপনার হবি, হোয়াটস ইউর ফেভারিট হবি, আপনার হবি কি? বলতে পারবেন প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন। ক্লাস করতে গেলে দেখেছেন সবাই কথা বলে, ভাইয়া কথা বলতে হবে। নরোত্তম দাস প্লিজ। আচ্ছা তাহলে প্রথম কে বলবেন? হ্যাঁ আপা বলবেন, হোসনারা আপা, হবি আপনার শখ কি? অবশ্যই, ভুল তো হবে, ভুলের জন্যই বলা হচ্ছে যে মানুষ হচ্ছে বড়সড় একটা ভুলের বাক্স, আমাদের প্রতিনিয়ত ভুল হয়। আর আমি মনে করি জীবনে ভুল বলে কোনো জিনিস নেই, সবকিছু নতুন নতুন শিক্ষা। বলেন, আপনি শুরু করেন, স্টার্ট নাও। Assalamu alaikum. Good evening, sir. For giving me chance. ওকে, Today topic is মাই my hobby. ফেভারিট হবি, My মাই favorite hobby. ফেভারিট হবি। My favorite hobby is cook. হুম Really um mm, it is my passion. It is uh, স্যার আমি বলতে বলি, যদি বলি কি বলি যে এটা আমি একদম বলতে পারি যে এটা আমার প্যাশন, ফ্যাশন না প্যাশন, মানে আমার একটা পছন্দের ইয়া। হুম হুম তাহলে স্যার কি বলবো স্যার? ইট তাহলে ইজ মাই ইট ইজ মাই প্যাশন অ্যান্ড আই লাভ টু ডু দিস। হুম, রাইস, লাভ টু কুকিং, আমি রান্না পছন্দ করি। হুম, বাংলাটা সুন্দর করে আসলে না স্যার, ভালো করে বলতে পারি। অবশ্যই এটা আস্তে আস্তে বলতে বলতে আসবে, হ্যাঁ বলুন, দেখবেন চলে আসবে। Today I different uh, variation in my cooking style. Uh, mm, when I in kitchen, when I in kitchen and to cook for my family members, um, cook my family মেম্বার্স। members. Then I thinking how what what will I ধন্যবাদ do? আপা, আমি একটু হেল্প করি, দেখেন আমি একটু হেল্প করি, বলা হচ্ছে কি, হ্যাঁ আমি একটু হেল্প করি, বলা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি একটা কথা প্রায়ই বলি। তো এই যে দেখেন আমরা আমরা শিখছি, গ্রামার শিখছি শিখছি, কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যালি জায়গাটাতে আমরা এখন থেকে প্রতিদিন মিনিমাম 40 মিনিট করে, আমরা এক একজন 5 থেকে 10 মিনিট, হ্যাঁ 5 থেকে 10 মিনিট করে আপনাদেরকে সময় দিব
ভুল হলে আমি দেখিয়ে দিব। আমি আপনার এখানে একটু কথা বলি, যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার অবসর সময় রান্না করতে ভালোবাসি। এই বাক্যটা আমরা কিভাবে সেন্টেন্সটা তৈরি করব? কি বললাম? আমি আমার অবসর সময়ে রান্না করতে ভালোবাসি। তাহলে এই বাক্যটা সাজাতে হবে কিভাবে? ইন মাই লেজার টাইম, অবসর সময়, হ্যাঁ, ইন মাই লেজার টাইম আই আই লাভ টু কুকিং বা আই লাভ টু কুক, আমি রান্না করতে ভালোবাসি। মাঝ ফর মাই ফ্যামিলি মেম্বার্স, মাঝে মাঝে আমি বিরিয়ানি রান্না করি। তাহলে সামটাইমস আই আই প্রিপেয়ার, হ্যাঁ আই প্রিপেয়ার, সামটাইমস আই প্রিপেয়ার বিরিয়ানি। হুম, হ্যাঁ, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। আই লাইক টু ইটিং বিরিয়ানি। হুম, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। আমি বেশি একটা সময় পাই না। ইয়েস, ফন্ড অফ, তাহলে বলতে হবে মাই হাজব্যান্ড ইজ ভেরি ফন্ড অফ বিরিয়ানি, সে খুব বিরিয়ানির ভক্ত, সে খুব বিরিয়ানি পছন্দ করে। হুম, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফুডস দ্যাট উই ইট, আমরা অনেক রকমের খাবার খাই। বাট এভরিডে আই ইট জেনারেল ফুড, আমি খুব সাধারণ সাদামাটা খাবার খাই। বাট অ্যাট মাই উইকেন্ডস, আমার ছুটির দিনগুলাতে বা আমার সাপ্তাহিক যে ছুটি, আই প্রিপেয়ার, থ্যাংক ইউ, আই প্রিফেয়ার এস, হ্যাঁ আই প্রি, ওকে, একদিন অতিথি হব। হুম, আচ্ছা, তো বললাম কি যে একদিন আপার বাসায় আমরা সবাই গেলে হবে। একদিন, একদিন সময় করেন, আমরা আপার বাসায় একটা সময় যাব। হুম, যখন ঢাকাতে যাওয়া হবে আমরা আপার বাসায় সবাই অতিথি হয়ে যেতে চাই। এটা আমার খুব একটা, হুম। হ্যাঁ হ্যাঁ, আপা সবাইকে মোস্ট ওয়েলকাম জানিয়েছে। হুম সবাইকে দিয়ে দিয়েন। আচ্ছা, তো বললাম কি যে অ্যাট মাই উইকেন্ডস, আমার সাপ্তাহিক ছুটির দিনে আই প্রিপেয়ার স্পেশাল ডিশেস, স্পেশাল ডিশেস মানে বিশেষ খাবার রান্না করি, সাস অ্যাজ বিরিয়ানি, হ্যাঁ সাস অ্যাজ, কি বলা যায় এখানে, বার্গার, সাস অ্যাজ বিভিন্ন কিছু, বাসায় যা যা তৈরি করে খাওয়া যায় অনেক কিছু বলতে পারেন। তারপর বলতে পারেন যে কুকিং ইজ মাই হবি, আই লাভ কুকিং অ্যান্ড আই লাভ টু ফিড পিপল, আমি লোকজনদেরকে খাওয়াতে পছন্দ করি। ইট মানে হচ্ছে, ইট মানে হচ্ছে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো, হ্যাঁ কজেটিভ ভার্ব। তো দেখেন কত সুন্দরভাবে, আগে হচ্ছে প্রথমে আপনার ব্রেনে বাংলাটা নিয়ে আসতে হবে, বাংলা আনলে সেখান থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আর কেউ কিছু উইলিংলি বলবেন যে হোয়াটস ইউর ফেভারিট, হ্যাঁ অবশ্যই শিলা আপা বলবেন, হ্যাঁ আপা সবসময় ইচ্ছাকৃতভাবে বলে, খুবই ভালো লাগে, বলেন। Thank you, sir, for giving me a chance. ওকে, আমরা সবাই শুনবো মন দিয়ে, হ্যাঁ। My hobbies, cooking and gardening. হুম। Almost I like gardening very much. I had a garden, sir, but now I have I have no garden. But I always try to make and organize my house, and my balcony to organize with tree plants, any plants. So sometimes I bought when I uh, outside and nursery. So I try a um, little plant to bought to buy. And sir, I thinking 2025 uh, uh, 25 স্যার মেলা শুরু হয়েছে আর কি স্যার। তাহলে কি বলতে হবে, মেলা ইংরেজি কি বলেন তো? দ্য ফেয়ার হ্যাজ বিন স্টার্টেড, ইজ স্টার্টেড বা হ্যাজ বিন স্টার্টেড। So that I thinking I will go to fair and bring it, my chargeable plants. I will I will sir, I will sir, I will bought a bonsai
I will buy a bonsai হুম। and indoor plants. Sir, this is my plan, sir. ওকে, দিস ইজ মাই প্ল্যান। That's all. That's all about my hobby, sir. ওকে, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। টাইম ইজ ওভার, দ্যাটস অল ফর টুডে। তবে আপনারা একটা কাজ করবেন, এই প্রেজেন্টেশনটা একটু রেডি করবেন, হ্যাঁ, এই যে ইয়োর হবি, ফেভারিট হবি, এইটা নিয়ে আপনারা একটু ফোনে ভয়েস রেকর্ড করে আমাকে একটু পাঠাবেন এখন ক্লাসে যারা রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখলেও ভালো হবে, লিখলেও ভালো হবে, লেখার সময় না পেলে আপনারা এমনি মুখে একটা